লাগে, তাই মনে থাকে না। হ্যাঁ, হ্যাঁ, এটাই সমস্যা। তো এখন আহ, আপনাদের এলাকায় কি মানে কারেন্ট আছে নাকি কি অবস্থা? ঝড় বৃষ্টি কি হয়েছে? হয়েছে স্যার, কিন্তু কারেন্ট আছে আমাদের সদরে, তো এখানে একটু কমই কারেন্ট যায়। আমাদের এখানে একটু আগে ঝড় বৃষ্টি হলো, তো কারেন্ট ছিল না, মাত্রই আসলো। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো আমরা শুরু করি আজকে। আহ, পরে যারা জয়েন করবে করুক। তো আমরা আজকে ঈদের আগে আজকে শেষ ক্লাস, অর্থাৎ একবারে ঈদের পরে আমরা আবার ক্লাস শুরু করব, যেহেতু 28 তারিখে ঈদ। তো আমরা আগামী 7 তারিখে আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? 7 তারিখ কি মানে হয়ে যায়, মানে বেশি মানে তাড়াতাড়ি হয়ে যায় নাকি ঠিকঠাকই আছে আপনাদের মতে? ঠিকঠাকই আছে স্যার, ঈদের ছুটিতে অনেকে বাইরে টাইরে যায়, নিজের বাসায় যায়। এই রবিবার দিলে বরং আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, 31 তারিখ আমাদের ক্লাস থাকবে না, আমরা একবারে পরের সপ্তাহে 7 তারিখ থেকে ক্লাস শুরু করব। এই সপ্তাহে মানে এই 7 তারিখ যেই সপ্তাহ, এই সপ্তাহে থেকে আপনাদের 2টা করে ক্লাস শুরু হবে, বোঝা গেছে? অর্থাৎ আমরা হচ্ছে এতদিন একটা করে সপ্তাহে একটা করে ক্লাস নিতাম, নেক্সট মানে ঈদের পর থেকে আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিব। তো আমরা হচ্ছে আজকে নতুন একটা সাবজেক্ট শুরু করব। আপনাদের প্রিভিয়াস যে সাবজেক্ট শুরু করছি মানে শেষ করলাম, ওটা কি পড়া শেষ হয়েছে আপনাদের, বা বাসায় কি পড়ছেন নাকি ওই রকমই আছে? একটু রেসপন্স করতে হবে, যেহেতু আছেনই 3 জন, 3 বা 4 জন। একবার দেখা হয়েছে সবগুলো, এবং নোট করা হয়। খুবই ভালো উদ্যোগ। তো আমরা হচ্ছে কি, বইগুলো ঘেটে ঘুটে দেখলাম, সব জি, বই দুইটাই ম্যানেজ হয়ে গেছে, যাক করে ফেলবো না। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদের কিন্তু এই যে ঈদের পরে হয়তো 14 তারিখ বা এই পরের ডেটে অর্থাৎ 7 তারিখে একটা ডেট দিব, আপনাদের এই যে সাবজেক্টটা পড়া শেষ হয়েছে এই সাবজেক্টের উপর একটা ক্লাস টেস্ট হবে আর কি। তো আপনারা ঈদের মধ্যে যদি সময় পান তাহলে পারে এই সাবজেক্টটা মোটামুটি শেষ করে রাখবেন। তো আমরা হচ্ছে আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, অধ্যায় বলতে সাবজেক্ট শুরু করব। তো সাবজেক্টটার নাম হচ্ছে গিয়ে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এটার হচ্ছে সাবজেক্ট কোড 12-211, ঠিক আছে? তো এই সাবজেক্টটা থিওরি বেস সাবজেক্ট, বোঝার জিনিস খুবই কম। আপনার হচ্ছে গিয়ে কম্পিউটার ফান্ডামেন্টাল যে সাবজেক্টটা আমরা শেষ করছি ওই টাইপেরই সাবজেক্ট, ঠিক আছে? তো এখানে 7টা অধ্যায় আছে। তো 7টা অধ্যায় আমরা দেখি কয়টা ক্লাসে শেষ করা যায়। সম্ভবত এই 3টা ক্লাস লাগার কথা, তো এর মধ্যে দেখি শেষ হয় কিনা। তো আমরা প্রথম অধ্যায়, এই সাবজেক্টের প্রথম অধ্যায় আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, যেটা এটা আজকে দেখব। তো মানে আইসিটির ফুল ফর্ম তো আমরা সবাই জানি, এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই তো? জি স্যার। এখানে আমাদের একটা কোশ্চিন আসে, ডাটা আর ইনফরমেশন এই দুইটা কি, কেউ কি বলতে পারবেন? ডাটা কি আর ইনফরমেশন কি? কেউ? স্যার, ডাটা হলো নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো ক্ষুদ্র একটি একক, যা কোনো নির্দিষ্ট কোনো আহ, সংবাদ বা তথ্য সরবরাহে যথেষ্ট নয়। আর অনেকগুলো ডাটা মিলে, অনেকগুলো নির্দিষ্ট ডাটা মিলে যদি কোনো একটি নির্দিষ্ট কোনো একটি তথ্য পূর্ণাঙ্গভাবে দিতে পারে, তখন সেটাকে
স্যার তথ্য বলে। ইনফরমেশন। আচ্ছা, মানে হয়েছে এখন মানে সহজভাবে বলতে গেলে ডেটা হচ্ছে গিয়ে ইনফরমেশনের ক্ষুদ্রতম একক, যেটা দেখে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। অর্থাৎ ডেটা দেখে আপনি কোনো কিছু ডিসিশন নিতে পারবেন না বলতে এটা কি বোঝাইছে, এটা দিয়ে কি বোঝায়, এরকম কোনো ডিসিশনে আপনি আসতে পারবেন না। ঠিক আছে? কিন্তু এই ডেটাকে যখন আপনি প্রক্রিয়াজাত করবেন বা বিভিন্নভাবে অ্যানালাইসিস করবেন, সেটাকে হচ্ছে গিয়ে তখন আমরা ইনফরমেশন পাই। অর্থাৎ ডেটার কালেকশন থেকে ওটা যাচাই বাছাই বা প্রক্রিয়াজাত করার পরে যে আমরা যেটা পাই ওটা হচ্ছে ইনফরমেশন। তো আচ্ছা, এখানে আমরা ইনফরমেশন কি জানতে পারলাম? কমিউনিকেশনের বাংলা কি? যোগাযোগ। এটা তো আমরা মোটামুটি সবাই জানি। আর টেকনোলজি হচ্ছে গিয়ে প্রযুক্তি। তো আমরা হচ্ছে আমাদের ডেইলি লাইফে আমরা এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের যাবতীয় কাজকর্ম যেগুলা ব্যবসা বাণিজ্য বলেন বা আদার্স, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, সব কাজে আমরা হচ্ছে গিয়ে একটা নতুন মাত্রা যোগ করছি। তো আমাদের এখন এই যে ক্লাস আমরা নিচ্ছি, এই ক্লাসে আমরা কিন্তু কোনো ক্লাস রুমে মানে অর্থাৎ কোথাও আমাদের ফিজিক্যালি যাওয়া লাগতেছে না, আমরা নিজের বাসায় আছি, আমরা নিজের বাসা থেকে ক্লাস করতেছি। তো এই যে সুবিধা বলেন, আহ, অবশ্যই এটার গুড বা ব্যাড ইফেক্ট তো অবশ্যই আছে। সব জিনিসেরই তো ভালো খারাপ দিক থাকে। যেমন আমি ক্লাস নিচ্ছি, আপনি কি করতেছেন এটা মানে আমি হয়তো ভিডিও অন করলে দেখতে পারবো, কিন্তু এখন যেহেতু করতেছি না, মানে আপনি কি ঘুমাচ্ছেন নাকি অনলাইনে আপনি জয়েন করে অন্য কাজ করতেছেন সেটা আমি দেখতে পারতেছি না। এটা খারাপ দিক হইতে পারে। তো এইটাই হচ্ছে কি এই অধ্যায়ের মেন বিষয়বস্তু, যে আইসিটি বিভিন্ন কার্যক্ষেত্র এবং এর বিভিন্ন সুফল বা ব্যবহার এই অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে। এখানে কিছু জিনিস আছে, এই যে ডিজিটাল আইনের কথা বা 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন যেটা লক্ষ্যমাত্রা অর্জন, এই টাইপের কিছু রুলস আছে, সেগুলা আমরা এই অধ্যায়ে আর কি দেখব। তো আমরা আইসিটির ফুল ফর্ম এটা তো আমাদের পড়ে ফেলতে হবে, এবং আইসিটি কাকে বলে এই সংজ্ঞাটাও আমাদের জানতে হবে। ঠিক আছে? তো আইসিটি সংজ্ঞাটা হচ্ছে গিয়ে আপনারা বই থেকে ইচ্ছা করলে পড়তে পারেন, বা যে কোনো সোর্স হইতে পারে, ইন্টারনেট বা আদার সোর্স থেকে আপনারা পড়তে পারেন। তবে অন্য কোথাও থেকে যদি পড়েন সেটা একটা নোট খাতায় সুন্দর করে লিখে রাখবেন। কারণ পরীক্ষার আগে এই কোন জায়গা থেকে পড়ছেন সেটা আপনারা খুব বারবার খুঁজবেন বা ওইটাই পাবেন এরকম তো কোনো গ্যারান্টি নেই। তো সেই ক্ষেত্রে বই থেকে পড়াটাই বেটার। তো এখানে বলতেছে হচ্ছে গিয়ে তথ্য বা ইনফরমেশন তৈরি, প্রবাহ, সংরক্ষণ, বিনিময়, যোগাযোগ, তারপরে হচ্ছে পুনরুদ্ধার ইত্যাদির জন্য যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে তাই হচ্ছে আইসিটি। তো আপনারা এখান থেকে সংজ্ঞাটা পড়বেন, আইসিটি কাকে বলে, আইসিটির ফুল ফর্ম কি, বানানের দিকে একটু খেয়াল রাখবেন। তো এখানে যেটুকু আছে মানে লেখা রিডিং একবার একটু পড়ে দেখবেন যে কি বলা আছে। নর্মালি এটা মুখস্থ করার তো কোনো কিছু না, একবার পড়লে পারেই আশা করা যায় হবে। তো এখানে আইসিটির কিছু নীতিমালা আছে। ঠিক আছে? তো আইসিটির ওই যে যেটা বললাম, একটা জিনিসের ভালো খারাপ দিক থাকতে পারে বা ব্যবহার ক্ষেত্র এক একটা এক এক রকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ, একটা জিনিস যখন আপনি ব্যবহার করতে, সেখানে নৈতিকতার কিছু ব্যাপার থাকে। তো সেখানে হচ্ছে গিয়ে প্রাইভেসি, ইউজেস, অ্যাক্সেস, স্টোরেজ, অ্যাকিউরেসি, এগুলা হচ্ছে গিয়ে এর মানে নীতিমালার মধ্যে পড়ে। তো প্রাইভেসি কি এটা আমরা কম বেশি সবাই জানি, যে আপনি একটা মানে আপনার ফোন দেখা গেল আপনি পার্সোনাল ফোন ব্যবহার করেন, ওই ফোনটা আপনি যে কাউকে যে কোনো সময় দিবেন না। বা আপনার ফেসবুক বলেন বা আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট বলেন, এটা তো আপনি গোপনীয়তার সাথে আপনি তো ব্যবহার করবেন, তাই না? তো এই যে ব্যাপারগুলা প্রাইভেসি রক্ষা, মানে আপনি একটা অনলাইনে বা ইন্টারনেট ব্যবহার করতেছেন বা আপনি একটা ডিভাইস ব্যবহার করতেছেন, এটা প্রাইভেসি মেনটেন করা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঠিক আছে? তারপরে ইউজেস। তো এখানে হচ্ছে গিয়ে বলতেছে তথ্য ব্যবস্থার কিছু ব্যবহার বা প্রাইভেসি গুরুতর লঙ্ঘন এবং নেটওয়ার্ক সিস্টেমের নীতিবর্জিত ব্যবহার বিবেচিত হয়। ঠিক আছে? অর্থাৎ আপনি ওইটা কিভাবে ব্যবহার করতেছেন।
আচ্ছা, অ্যাক্সেস বলতে বোঝায় যে আমরা দেখেন সাপোজ আপনি কোনো অনলাইনে যে কোনো একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান, তো সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওরা একটা অপশন রাখে, সেটা হচ্ছে ইমেইল দিয়ে আপনি ওইটা অ্যাকাউন্ট তৈরি করতে চান কিনা। তাহলে সেক্ষেত্রে আমাদের কষ্ট কম হয়। ওরা যে ফর্ম একটা দেয়, আপনার নাম, তারপরে হচ্ছে গিয়ে বার্থ ডেট, ঠিকানা বা আদার্স ডিটেলস আপনার চাই, কিন্তু ইমেল দিয়ে যখন আপনি অ্যাক্সেস দিয়ে করবেন তখন দেখবেন যে এই ইনফরমেশনগুলো ওরা চায় না, কারণ ইমেলে অলরেডি দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আপনার যারা মোটামুটি সচেতন, ইমেইলে আপনার সব অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় না। কারণ আমি যদি আমার ইমেইলে যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে, তো সেই ক্ষেত্রে সেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে ইমেইলে আপনার ব্যাংক ডিটেলস থাকে, লেনদেনের যাবতীয় ডিটেলস থাকে, সেক্ষেত্রে মানে হ্যাক হওয়ার সম্ভাবনাটা আর কি বেশি থাকে। তো সেক্ষেত্রে অ্যাক্সেস কোথায় কি দিবেন, বা আপনার কন্ট্যাক্ট নাম্বার, দেখবেন যে আপনার মানে র্যান্ডমলি আপনার ফোনে হচ্ছে গিয়ে এসএমএস, অর্থাৎ বিজ্ঞাপন আসে এসএমএস এর মাধ্যমে। তো আপনি জানেনও না যে এই নাম্বার হচ্ছে গিয়ে তার কোথা থেকে পাচ্ছে। তো এদের এখানেও একটা মানে মানে তথ্য ফাঁসের একটা ব্যাপার থাকে। তো এরপরে স্টোরেজ যে সিস্টেম থাকে, স্টোরেজ বলতে তো আমরা সবাই বুঝি যে অনেকটা মেমোরি, আমরা মেমোরি কার্ড বললে খুব ভালো বুঝতাম। তো এটা ওয়ান কাইন্ড অফ মেমোরি, যেখানে আপনি তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখন তো ক্লাউড সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ আপনার যাবতীয় তথ্য অনলাইনে আপনি রাখতে পারবেন, এবং আমরা এটা ইউজড হয়ে গেছি। আমাদের একটা তথ্য অনলাইনে আমরা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমাদের এই ফাইলগুলা যে কোনো সময় কাজে লাগতে পারে। তখন দেখা গেল যে আহ, মানে আপনি দূরে কোথাও আছেন, আপনার দেখা গেল যে সার্টিফিকেট দরকার, আপনার নিজের সার্টিফিকেট দরকার, কিন্তু আপনার বাসায় আছে। তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের স্ক্যান কপি যদি অনলাইনে আমরা মানে আপনি রেখে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, ইন্টারনেট অ্যাক্সেস থাকলে আপনি ওইটা ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। তো এই যে সুবিধাগুলা, এটা নেওয়ার জন্য আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনফরমেশন আমরা রাখি, যেগুলো হ্যাক হয়ে গেলে আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে? তো অ্যাকুরেসির একটা ব্যাপার থাকে, অর্থাৎ অ্যাকুরেসি অর্থ হচ্ছে আপনার সঠিক যে ব্যাপার, অর্থাৎ নির্ভুলতা। তো এখানে হচ্ছে গিয়ে আহ, যে জিনিসগুলা দেয়া আছে এগুলা আপনারা পড়বেন। এগুলা মোটামুটি বোঝানোর তেমন কিছু আসলে নেই, এটা আপনারা নিজেরা পড়বেন। থিওরি বেস সাবজেক্ট, অনেকটা বোরিং হলে পারেও আসলে আমাদের এই কোর্সে আপনাদের যে কয়টা সাবজেক্ট আছে এর মধ্যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এবং পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে বোঝার জিনিস বেশি, এবং বাকি যে কয়টা সাবজেক্ট আছে এখানে মুখস্থ টাইপের জিনিসই বেশি। তো এখানে হচ্ছে কি, ওই যে ডিজিটাল বাংলাদেশ আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ডিজিটাল বাংলাদেশ এই ওয়ার্ডটা আমরা অনেক শুনতাম। ঠিক আছে? তো আমরা দেখি যে টেক্সট বই বা আদার্স যে কোনো জায়গায় সরকার পরিবর্তন হইলে পারে এক একটা জিনিস ওইটা মানে নাই হয়ে যায়। তো আপনাদের আহ, বইতে হচ্ছে গিয়ে ডিজিটাল বাংলাদেশ আছে, তো সেই ক্ষেত্রে আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো ডিজিটাল বাংলাদেশ কি কেউ কি বলতে পারবেন, মানে ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়? স্যার, সরকারের কম বেশি সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সরকার তার কার্যকলাপ এবং দেশের মানুষ বিভিন্ন সেবা সমূহ যেন সহজে পায়, এইটারই ব্যবহার নিশ্চিত করাকে ডিজিটাল বাংলাদেশ বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ গভর্নমেন্ট, মানে আমরা যদি বলি গভর্নমেন্টের যে সেবাগুলা, সেই সেবাগুলা মানে আগে তো আমরা বিভিন্ন আমলা বা বিভিন্ন কর্মকর্তার কাছে যে আমাদের ফাইল পড়ে থাকতো, বা বিভিন্ন আহ, যেমন পাসপোর্ট করার ক্ষেত্রেই আমাদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হতো। এখন একজন পাসপোর্ট যদি করতে চায় বা ড্রাইভিং লাইসেন্স যদি করতে চায়, সে নিজে নিজে বাড়িতে বসে একা একাই করতে পারে। অর্থাৎ গভর্নমেন্ট কর্তৃক যে সেবাগুলা, এগুলো আমরা সরাসরি হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে বসে থেকেই আহ, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলো ভোগ করতে পারতেছি। তো
এই যে ব্যাপারগুলা, এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মেন থিম ছিল, ঠিক আছে? তো এখানে উদ্দেশ্যসমূহ কি কি আছে এগুলো একটু পড়ে নেবেন আপনাদের সুবিধা মতো, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, যতটুকু পড়ে মনে থাকে 1-2 বার রিডিং করবেন। আচ্ছা, আইসিটির বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্র আছে। এখন আইসিটির বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্র, এটা আসলে মুখস্থ কি করবেন বলেন? আইসিটির কি কি ব্যবহার আপনারা তো মোটামুটি সবাই জানেন। যেমন আমরা এই যে ক্লাস করতেছি, এটা তো ওয়ান কাইন্ড অফ আইসিটির ব্যবহারই, তাই না? যে এখানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়েছে, আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করতেছি এটাও ওইটার আন্ডারে পড়ে। তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আমরা এর সুফল পাচ্ছি আইসিটির যে ব্যবহার। এখন হচ্ছে আপনি দেশে থেকে দেশের বাইরের আহ, একটা ডাক্তারকে আপনি দেখাইতে পারতেছেন। এখন বর্তমান যে যুগ আসছে সেটা হচ্ছে আপনার মানে রোবোটিক্স যে ইঞ্জিনিয়ারিং, ওটা খুব ডেভেলপ করছে। ওটা এখন এই পর্যায়ে গেছে, বিদেশে একজন সার্জন আছে, সে অন্য দেশে হচ্ছে গিয়ে একটা অপারেশন করতে পারতেছে, ঠিক আছে? তো তারপরে আপনার এখন ব্যবসা বাণিজ্য যে ব্যাপারটা চলে গেছে, ই কমার্সের কথা যেটা বলতেছি, অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য বা কেনা, ফেসবুকে দেখবেন বিভিন্ন বিজ্ঞাপন, তারপরে হচ্ছে গিয়ে ই কমার্স বিভিন্ন সাইট আছে। এখন মানুষের একটা প্রবণতা কি, মানে আমরা তো আরাম প্রিয়, আমরা কষ্ট কম করতে চাই। তো আমি একটা জিনিস অর্ডার দিলাম, বা কিছু ক্ষেত্রে হয় যে এমন কিছু প্রোডাক্ট যেটা বাজারে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু অনলাইনে দেখতেছি ওইটা মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং রিজনেবল প্রাইসে। তো সেক্ষেত্রে ডিজিটাল ই কমার্স আমরা ব্যবহার করতেছি। বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ হট টপিক আছে। যেমন চ্যাট জিপিটি আমরা ব্যবহার করতেছি, তারপর গুগলের বিভিন্ন প্রোডাক্ট, ডিপসিক, বা বিভিন্ন কাজে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতেছি। আমাদের প্রবলেম যত ছিল তা ম্যাক্সিমাম আমরা এআই দিয়ে সলভ করতে পারতেছি। এখন দেখবেন যে আহ, গত কালকে না আজকে একটা নিউজে দেখলাম, ফেসবুক আপনার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড ওদের ওভারঅল ওয়ার্ল্ডে 10,000 না কতজন কর্মী ছাঁটাই করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এখানে ডিজিটাল গভর্নমেন্ট আছে। ডিজিটাল গভর্নমেন্ট বলতে হচ্ছে আমরা যেটা ডিজিটাল বাংলাদেশ বললাম, ওয়ান কাইন্ড অফ এটা, অর্থাৎ গভর্নমেন্টের যে সেবাগুলা ওইটা হচ্ছে গিয়ে ডিজিটালাইজ করা হয়েছে, অর্থাৎ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করতে পারতেছি। এখানে এই যে যেখানে মানে এটা মোটামুটি বোঝানো লাগবে না, আপনারা এখানে 7-8টা পয়েন্ট মতো পড়ে রাখবেন, ঠিক আছে, যেটা সুবিধা মনে হয়। তারপরে আপনার অনলাইন পেমেন্টের কথা বলা আছে। এখন আমরা অনলাইন পেমেন্ট যেটা, এটা হচ্ছে গিয়ে আগে মানে বেশ কিছুদিন আগে শুধু নগদ, বিকাশ বা হচ্ছে গিয়ে আহ, বুঝতাম, রকেট, এগুলা ছিল। কিন্তু এখন পুরো ব্যাংকিং সিস্টেমটা, অর্থাৎ বড় বড় ব্যাংক যেগুলা ওগুলা আপনার অ্যাপ ভিত্তিক হয়ে গেছে। আপনি যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনার ব্যাংকে যাওয়া লাগবে, বা ব্যাংকের যেমন হচ্ছে গিয়ে শুক্র শনি 2 দিন বন্ধ থাকে আমরা দেখি। তো আপনার এই ডিজিটালাইজ করার পরে আপনার হচ্ছে কি শুক্র শনি না, ওর 24 ঘন্টায় আপনি সার্ভিস পাবেন। যেমন হচ্ছে আপনি আপনার ফোন রিচার্জ করতে চাচ্ছেন, আপনি ওদের অ্যাপ আছে, ওই অ্যাপ ব্যবহার করে আপনি রিচার্জ করে নিতে পারবেন, বা বিকাশে আপনি টাকা সেন্ড করতে পারবেন, বা এখন তো এটিএম বুথ আছে, আমরা বুথ থেকে যে কোনো সময় টাকা তুলতে পারি। এই যে ব্যাপারগুলা। আচ্ছা, তারপরে হচ্ছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সুযোগ এবং বর্তমান পরিস্থিতি, এটা যেটা আছে আপনারা একটু পড়ে নেবেন। তবে একটা সাজেশন থাকবে, এই যে বোল্ড যেটা দেখতেছেন ব্যবসায়িক ক্ষেত্রে, বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এগুলা এই পয়েন্টগুলা জাস্ট মনে রাখবেন, এবং এই ভিতরে যে লেখাগুলা একবার শুধু রিডিং করে যতটুকু হয়, ঠিক আছে, পয়েন্ট মুখস্থ, এবং ভিতরের লেখাটা আপনারা হচ্ছে গিয়ে 1-2 বার পড়বেন সর্বোচ্চ। আচ্ছা, এই যে ব্যাংকিং সিস্টেমের কথা যেটা বললাম, ব্যাংকিং সিস্টেম তো আপনারা মোটামুটি জানেন যে এখন সব ব্যাংকের একটা করে অ্যাপ আছে। সেই অ্যাপে আপনি হচ্ছে গিয়ে মোটামুটি আপনি ওদের ব্যাংকিং যে সেবা ম্যাক্সিমাম সবই ব্যবহার করতে পারবেন। আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, যে কেউ আপনার ফান্ডে যে কোনো সময় টাকা পাঠাইতে পারবে,
টাকা উত্তোলন করতে পারবেন, এই সব কিছু। আচ্ছা, ডিজিটাল বাংলাদেশ কি সেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে ই গভর্নেন্স, তারপরে ই কমার্স, ই কৃষি। আমরা আইসিটিতে, অর্থাৎ আমরা যে সাবজেক্টটা পড়তেছি এই সাবজেক্টে যেখানে দেখবেন এই ই আছে, দেখেন ই গভর্নেন্স, ই কমার্স, ই কৃষি। আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ই ফর হচ্ছে ইলেকট্রনিক, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট, ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক এগ্রিকালচার বা কৃষি, ঠিক আছে। তো ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হচ্ছে ওই যে যেটা বললাম, অর্থাৎ আপনি গভর্নমেন্টের যাবতীয় সেবা যেগুলা, সেটা হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ওটা হচ্ছে কি জনগণের কাছে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, এটা হচ্ছে ই গভর্নেন্স। এখানে উদ্দেশ্য কি আছে এটা একটু দেখবেন। ই গভর্নেন্সের বৈশিষ্ট্য কি আছে সেটা একটু দেখবেন। আমলাতন্ত্র হ্রাস করা, ই সেবা, আন্তর্জাতিক সেবা, যেমন হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ভাতা যেগুলা, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যে বিভিন্ন সাহায্য আসে, এটা দেখবেন যে এখন ওই যার কাছে মানে যে পাবে তার কাছে হচ্ছে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে সরাসরি চলে আসতেছে। এখানে আপনার অন্য কাউকে মানে অন্যের হেল্প নেওয়া লাগতেছে না বা অন্যর জন্য ওয়েট করা লাগতেছে না, আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে। তো এই যে ব্যাপারগুলো, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আপনারা দেখবেন। আচ্ছা, আমাদের আজকে পড়ার মধ্যে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হচ্ছে কি এই ই কমার্স। ই কমার্স তো মোটামুটি সবাই বোঝেন যে আমরা ব্যবসা বাণিজ্য হোক বা কেনাকাটা হোক, এইটা যে ইন্টারনেট বা অনলাইনে আমরা যেটা করতেছি এটাই মূলত হচ্ছে কি ই কমার্স, ঠিক আছে। অর্থাৎ আহ, আপনার হচ্ছে পণ্য, সেবা ও অর্থ ক্রয় বিক্রয়, হস্তান্তর বা বিনিময় যে কার্য হচ্ছে গিয়ে অনলাইনে করতেছেন। তো যেটা মেন পড়ার বিষয় সেটা হচ্ছে কি এই ই কমার্সকে সাধারণত 4টা ক্যাটাগরিতে ভাগ করছে, ঠিক আছে। এই 4টা ক্যাটাগরি কি কি? এটা শর্ট ফর্মে হচ্ছে বি টু বি, বি টু সি, সি টু বি, আর হচ্ছে সি টু সি। অর্থাৎ এখানে বি ফর হচ্ছে বিজনেস আর সি ফর হচ্ছে কনজিউমার বা কাস্টমার, ঠিক আছে। অর্থাৎ ব্যবসা থেকে ব্যবসা, ব্যবসা থেকে ভোক্তা, ভোক্তা থেকে ব্যবসা, আর ভোক্তা থেকে ভোক্তা। তো আমাদের এই জিনিসটা মানে আমি এই চারটা যে ক্যাটাগরি, চারটার আমি চারটা উদাহরণ দিব, এটা মনে রাখলে আপাতত হবে। এবং এখানে মোটামুটি কি বলা আছে সেটা একটু পড়ে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, ঠিক আছে। তো বিজনেস টু বিজনেস হচ্ছে গিয়ে এখানে কি বলতেছে, ব্যবসা থেকে ব্যবসা সংক্রান্ত ই কমার্স একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সংগঠিত হতে পারে। আচ্ছা, আমরা এই অনলাইন বাদ দিয়ে যদি অফলাইনে আসি, তাহলে ধরেন হচ্ছে গিয়ে গরুর একটা ব্যবসা মনে করেন। গরুর ব্যবসা হচ্ছে আপনার ধরেন গরু একজন সাপ্লাই দিবে এবং কসাই যিনি, অর্থাৎ গরু হচ্ছে গরুর মাংস যে সেল করবে, এই দুইজনই তো ব্যবসায়ী, তাই না? অর্থাৎ কসাই যিনি তার হচ্ছে গিয়ে ডেইলি গরু লাগবে বা ছাগল লাগবে, আর এই গরু বা ছাগল যে সাপ্লাই দিবে তারও তো একটা বিজনেস। তো এই দুই পক্ষের যে কাজ হলো, অর্থাৎ দুইজনই ব্যবসায়িক উদ্দেশ্যে একটা প্রোডাক্ট মানে আদান প্রদান করলো। এই যে ব্যাপারটা, অর্থাৎ ব্যবসায়ী থেকে ব্যবসা, ব্যবসায়িক মানে অর্থাৎ আপনার একজন ব্যবসায়ী থেকে আরেকজন ব্যবসায়ী নিয়ে হচ্ছে কি মানে কাজ হচ্ছে যে ব্যাপারটা, এটা হচ্ছে কি বিজনেস টু বিজনেস মডেল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে উদাহরণ যদি ই কমার্স সাইটে যাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে আহ, এরকম হইতে পারে যেমন alibaba.com, বা দেখবেন যে আহ, আহ, এখন হচ্ছে গিয়ে বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো আমরা অর্ডার করি অনলাইনে, এটা হচ্ছে গিয়ে ধরেন একটা সাইটে লিস্ট করা আছে যে ধরেন আমি একটা ঘড়ি কিনবো, সে ঘড়িটা চায়না থেকে আসবে। তো বাংলাদেশে এমন অনেক সাইট আছে যেগুলো হচ্ছে গিয়ে এই চায়না থেকে প্রোডাক্ট আনা নেওয়া করে, ঠিক আছে। তো আমি ধরেন একটা ওয়েবসাইটে অর্ডার দিলাম, সেই ওয়েবসাইট নর্মালি হচ্ছে কি বিদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে না।
ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে আর একটা ওয়েবসাইট বা কোম্পানিকে জানায় যে আমার এই প্রোডাক্টটা অর্ডার আসছে, তুমি ওই প্রোডাক্টটা এনে দাও। তো সেক্ষেত্রে ওই কোম্পানিটা চায়না থেকে সরাসরি প্রোডাক্টটা ইম্পোর্ট করবে এবং এই যে আমি যে ওয়েবসাইটে দিছি, অর্ডার দিছি, একে হচ্ছে হস্তান্তর করবে, পরে আমার কাছে আসবে। এই যে ব্যাপারটা হলো, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস মডেল, ঠিক আছে? এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে বিজনেস টু কনজিউমার। আচ্ছা, আমি যা বলতেছি আপনারা কি বুঝতে পারছেন বা কোনো কি সমস্যা হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এরপরে যে মডেলটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে বিজনেস টু কাস্টমার। তো বিজনেস টু কাস্টমার এটা হচ্ছে গিয়ে কি বলতেছে, এটা দেখেন, এক বা একাধিক ক্রেতা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে খুচরা বা পাইকারি লেনদেন সমূহ হচ্ছে কি বিজনেস টু কনজিউমার। এখন আপনার দারাজের কথা বলি। দারাজ তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি বলেন। হ্যাঁ স্যার, বলছি আপনার ভয়েসটা মাঝে মাঝে একটু জোরে আসছে, মাঝে মাঝে একদম স্লো আসছে। হেডফোনের হয়তো সমস্যা থাকতে পারে। আচ্ছা, আমি এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। আচ্ছা, কে কে উপস্থিত আছেন একটু, এই যে এই সিরিয়ালে বললে পরে আমার জন্য সুবিধা হয়। যেমন মাহবুব 2 নাম্বারে আছে, এরকম যদি আপনার নাম্বার বলেন তাহলে পরে আমি দিয়ে দিতে পারি। 3 নম্বরে মোহাম্মদ মুসা শেখ। জি। 4 নম্বর মোহাম্মদ রাকিবুল ইসলাম। এরপরে নাম্বার মোহাম্মদ হাসান আলী। হাসান আলী। আর কেউ নেই? 7 নম্বর বিএম ফিরোজ হোসেন। তারপরে 11 নুরি জান্নাত। আর কেউ আছেন? 4 নম্বর আচ্ছা, কেউ তো বাদ গেলেন না নাকি? কেউ বাদ আছে? স্যার আমার বাদ আছে স্যার, আমার একটা লিস্টে নেই নাম। কি নাম আপনার? শেখ নাসিফ বিন ইসলাম। শেখ নাসির। নাসিফ NSIF নাসিফ বিন ইসলাম। আচ্ছা, শেখ নাসিফ পর্যন্তই থাক, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা ছিলাম বিজনেস টু কনজিউমার। তো এটার উদাহরণ একটা দেওয়া যেতে পারে দারাজ। আমরা কম বেশি দারাজ তো নাম শুনছি সবাই, তাই না? তো দারাজের হচ্ছে কি আপনার সেলার অ্যাকাউন্ট আছে এবং হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট আছে। অর্থাৎ আহ, দারাজের হচ্ছে গিয়ে আগের যে বিজনেস মডেল ছিল যে ওদের ওদের কোনো প্রোডাক্ট ছিল না। ওরা হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতো, অর্থাৎ ধরেন একটা মোবাইল ফোন কোম্পানি, যেটা হচ্ছে গিয়ে ধরেন একটা কি বলা যায়, ধরেন টেকনো ফোন কোম্পানি, ঠিক আছে? টেকনো ফোন কোম্পানির আগে হচ্ছে গিয়ে ওরা সরাসরি ওদের মার্কেটে দোকান ছিল, ওরা কাস্টমার দোকানে যেয়ে কিনতো। তো পরে কি হয়েছে, ওরা হচ্ছে দেখা গেল দারাজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে টেকনো ফোন কোম্পানি, ঠিক আছে? খোলার পরে ওরা ওদের ফোনের বিজ্ঞাপন দিছে এবং ধরেন আমি একটা ফোন কিনবো, সেটা হচ্ছে কি আমি এজন্য একটা দারাজে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার ইনফরমেশন বা ওরা যা যা চাই সেগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এরপরে আমি হচ্ছে কি দারাজ ওয়েবসাইট ব্যবহার করে আমি ওই টেকনো কোম্পানি থেকে আমি একটা ফোন হচ্ছে কিনে নিলাম। এই যে ব্যাপারটা হইলো, অর্থাৎ আপনার সরাসরি আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমি হচ্ছে কি একটা ফোন
কিনে নিলাম, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি বিজনেস টু কনজিউমারের এই মডেলে কাজ করে। ঠিক আছে, এরপরে যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে কনজিউমার টু বিজনেস, অর্থাৎ ভোক্তা থেকে ব্যবসা। তো এর একটা ভালো উদাহরণ হইতে পারে আপনার আহ, দেখবেন যে হচ্ছে কি আড়ং বা মিল্ক ভিটা, যেগুলো হচ্ছে আপনি ওদের যে দুধ সেল করে, তো এরা কি করে, এরা হচ্ছে কি আহ, প্রান্তিক পর্যায় থেকে তো গরুর দুধ ওরা হচ্ছে কালেক্ট করে নিয়ে যায় কোম্পানিতে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনার একটা বিজনেস, ও মানে একটা ব্যবসায়ী, সে হচ্ছে কি সরাসরি প্রান্তিক পর্যায় থেকে, হইতে পারে সে হচ্ছে একটা কাস্টমার, কাস্টমার কি জন্য বলতেছে, কারণ হচ্ছে সাপোজ যে মানে যার গরু আছে সেও তো দুধ খায়, তাই না? তো তার উচ্ছিষ্ট মানে সে তার অতিরিক্ত যে দুধটা, এটা হচ্ছে গিয়ে সে কোম্পানির কাছে বিক্রি করতেছে। এই যে মডেলটা, এটা হচ্ছে গিয়ে কনজিউমার টু বিজনেস, C2B। এরপরে আসে হচ্ছে ভোক্তা থেকে ভোক্তা, অর্থাৎ কনজিউমার টু কনজিউমার। এটার একটা ভালো উদাহরণ হইতে পারে হচ্ছে বিক্রয়.com। বিক্রয়.com তো আমরা কম বেশি নাম শুনছি, তাই না? আগে জনপ্রিয় বেশি ছিল। তো এই মডেলটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে গিয়ে আহ, এর এখন নতুন যে সিস্টেম আসছে সেটা হচ্ছে ওরা বিজ্ঞাপন ওরাও নিজেরাও দেয়, ওইটা থাক। আমরা নর্মালি আমরা বিক্রয়.com মডেল যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে নর্মাল অ্যাকাউন্ট থাকবে। আপনি ওই সাইটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি একটা ল্যাপটপ সেল করতে চাচ্ছি, তো আমি ওখানে হচ্ছে গিয়ে একটা আহ, করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং একটা বিজ্ঞাপন দিব। আগে এটা ফ্রি ছিল, কিন্তু এখন বর্তমান হচ্ছে গিয়ে ওদের ওয়েবসাইটে লিস্ট হওয়ার জন্য ওদের কিছু টাকা পে করতে হয় আগে। তো আমি ল্যাপটপ সেল করার জন্য আমি ওখানে ল্যাপটপের ছবি তুললাম, মানে ছবি তুলে ওই সাইটে আপলোড করলাম আমার অ্যাকাউন্টে, করার পরে ল্যাপটপের ডিটেলস আমি দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে কি বিজ্ঞাপনটা পোস্ট করে দিলাম। এরপরে যার ল্যাপটপ দরকার ওই একই কনফিগারেশনের, সেও বিক্রয়.com-এ গেল, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সে কিনবে, এরকম একটা ব্যাপার। যে দেখলো, দেখার পরে আহ, ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অর্থাৎ যে হচ্ছে গিয়ে সেলার, আমি যে ল্যাপটপের বিজ্ঞাপন দিলাম, ওখানে ওই বিক্রয়.com-এ আপনি ওদের ওয়েবসাইটে আপনি কথা বলতে পারবেন, বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ফোন নাম্বারও থাকে ওখানে। তো আপনার যে বিজ্ঞাপন দেখবে আর একটা কাস্টমার, সে হচ্ছে তার ইচ্ছা মতো আপনি ফোনও দিতে পারে, বা হচ্ছে ওই ওয়েবসাইটে আপনার সাথে মানে চ্যাটও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার সাথে কথা বলে বা কোথাও মিট করে আপনি ওই ল্যাপটপটা সেল করতে পারেন। ঠিক আছে, এই যে ব্যাপারটা হইলো, অর্থাৎ আহ, আপনার মাঝে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আসলো না, আপনার দুইজন কাস্টমার, অর্থাৎ কাস্টমার টু কাস্টমার আপনার হচ্ছে কি প্রোডাক্টটা সেল হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে C2C। তো এই যতটুকু বললাম, আপনাদের বুঝতে কি কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলাই তো কোশ্চিনটা কেমন আসবে, কোশ্চিনটা হচ্ছে কি যে চারটায় আসবে ব্যাপারটা এরকম না, এরকম কোশ্চিন আসতে পারে যে শুধু বিজনেস টু বিজনেস এই ক্যাটাগরিটা আলোচনা করো, বা কনজিউমার টু কনজিউমার, সিঙ্গেলি কোশ্চিন আসতে পারে। ঠিক আছে, তো এটা সব রকম ভাবে পড়বে। এরপরে হচ্ছে কি ই কমার্সের যে বৈশিষ্ট্য, এগুলা আপনারা পড়ে নেবেন। তারপরে ই কমার্সের সুবিধা কি কি সুবিধা পান, এগুলা জাস্ট মানে এগুলো তো আসলে নর্মালি আমরা কম বেশি এখন সবাই ই কমার্স ব্যবহার করি, তো এটার কি সুবিধা আছে কি অসুবিধা আছে আমরা কম বেশি সবাই জানি। জাস্ট বইয়ের ভাষা জানার জন্য আহ, 4-5টা আপনারা মনে রাখার মতো করে পড়লেন, মুখস্থ দরকার নেই, কিন্তু এমনভাবে পড়ুন যাতে পরীক্ষায় আসলে পারে আপনারা লিখে আসতে পারেন। ঠিক আছে, এরপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে কি কৃষি। তো দেখবেন এখন বর্তমান আমরা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, এগুলো ব্যবহার করতে গেলে বিভিন্ন বিজ্ঞাপন দেখি। তো গত কিছুদিন আগে দেখলাম যে একটা অ্যাপ বানাইছে, সেটা হচ্ছে আপনি ওই কোনো একটা, দেখা গেল আপনার বাসার ছাদে একটা ফুলের গাছ আছে, তো ওই ফুলের গাছের পাতায় ভাইরাস লাগছে বা কোনো একটা সমস্যা হয়েছে, আপনি ওই ছবি তুলে ওই অ্যাপে আপনি ছবি তুললেন, ছবি তোলার পরে ওকে বললেন
তো ও হচ্ছে গিয়ে আপনাকে সাজেস্ট করবে যে কি কি ওষুধ দিতে হবে বা কি কি করতে হবে ওটা বলে দেয়। এই যে ব্যাপারগুলো অর্থাৎ আপনার পরামর্শ দেওয়া বা হচ্ছে উন্নত জাতের বীজ, এই যে ব্যাপারগুলো অর্থাৎ আপনি নতুন একটা দেখা গেল আপনি চাচ্ছেন যে স্ট্রবেরি চাষ করবেন, তো স্ট্রবেরি স্বভাবতই আমরা আমাদের মানে পরিচিত তো না, আমরা আমাদের দেশের ফলও না, এটা এটা বাইরে থেকে আসে। তো সেক্ষেত্রে বর্তমান চাষ শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আপনি স্ট্রবেরি চাষ কিভাবে করতে পারেন, এর বীজ কিভাবে কালেক্ট করতে পারেন, এই যে ব্যাপারগুলো এগুলাই ই কৃষির মধ্যে পড়ে, অর্থাৎ ইলেকট্রনিক এগ্রিকালচার। ঠিক আছে। তো এরপরে আছে এই যে এগুলা পড়ার দরকার নাই, জানার জন্য যদি ইচ্ছা থাকে তাহলে এগুলো পড়বেন, যে আইনের কি কি ধারা আছে, কি কি আছে, এগুলো এগুলো পরীক্ষায় আসে না, গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আর আপনাদের এখানে কি কি কোশ্চিন পড়তে হবে সেগুলো এখানে দাগানো আছে, আপনারা এগুলা ভালো করে পড়ে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা পরে যারা জয়েন করলেন তাদের জন্য আমাদের ঈদের ঈদ তো 28 তারিখে, তো আজকেই হচ্ছে ঈদের আগে শেষ ক্লাস, এবং আমাদের ঈদের পরবর্তী ক্লাস শুরু হবে 7 তারিখ থেকে। ঠিক আছে। অর্থাৎ 31 তারিখে আমাদের ক্লাস থাকতেছে না, আমাদের পরবর্তী ক্লাস 7 তারিখে। এবং 7 তারিখ মানে এই সপ্তাহে আমরা 2টা করে ক্লাস শুরু করব, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত সপ্তাহে একটা করে ক্লাস নিছি, এটা মানে ঈদের পরবর্তীতে আপনার হচ্ছে 2টা করে, সপ্তাহে 2টা করে ক্লাস হবে। এবং যে সাবজেক্টটা শেষ হয়েছে, আমরা শেষ করছি, সেটা হচ্ছে গিয়ে এই 7 তারিখে বলে দিব যে কবে হচ্ছে আপনার ওই সাবজেক্টের উপর একটা ক্লাস টেস্ট হবে, মানে ডেটটা বলে দিব। ঠিক আছে। হইতে পারে এই যে মানে এই সপ্তাহে হতে পারে, এই যে 17-18 তারিখের দিকে হতে পারে। আপনারা মোটামুটি যদি সুযোগ পান বা সময় পান তাহলে পারে এই যে সাবজেক্টটা আমরা শেষ করছি কম্পিউটার ফান্ডামেন্টাল, এটা বাসায় পড়ে শেষ করে ফেলবেন। আমরা এখানে যেগুলো আলোচনা করছি মানে করে আসলাম আগে, এখানে ওইগুলাই আছে। ঠিক আছে। এই অধ্যায় থেকে মোটামুটি একটা কোশ্চেনই মানে বড় কোশ্চেন বলা যায়, সেটা হচ্ছে কি ওই যে আপনার ই কমার্সের ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি, ওইটা। তাছাড়া এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত কোশ্চেনে আর কি বেশি আসে। এই যে যেটা বললাম যে সিঙ্গেলও কোশ্চেন আসতে পারে, B2C বলতে কি বোঝায়। ঠিক আছে। মানে ওইখানে যেমন হচ্ছে গিয়ে বিজনেস টু কনজিউমার ছিল, এরকম যে কোশ্চেন আসবে তা না। B2C যদি আসে তাহলে পারে এর ফুল ফর্ম কি বা এটা বলতে কি বোঝায়, এটা একটু ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়তে। দ্বিতীয় অধ্যায় কি বলতেছে, কম্পিউটার এবং এর সহযোগী ডিভাইসগুলা। তো আমরা কম্পিউটার ফান্ডামেন্টালে একটা অধ্যায় আমরা পড়ছিলাম হচ্ছে পেরিফেরাল, অর্থাৎ আমরা যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আমরা ব্যবহার করি ওইগুলা। তো এই অধ্যায়ে অনেকটা ওই রকমই আলোচনা করা হয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে এই অধ্যায়ে বেশি আলোচনা করছে। তো দেখেন এখানে হচ্ছে কম্পিউটার পেরিফেরালসের প্রকারভেদ দেওয়া আছে। এটা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ইনপুট আউটপুট আর একটা হচ্ছে স্টোরেজ পেরিফেরাল। ঠিক আছে। তো ইনপুট পেরিফেরাল কি? ইনপুট পেরিফেরাল হচ্ছে গিয়ে কম্পিউটার ইনপুট প্রদানের জন্য যে সকল পেরিফেরাল ব্যবহার করি তাকে হচ্ছে গিয়ে ইনপুট পেরিফেরাল বলে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার বা আদার্স যে কোনো ইনপুট ডিভাইস। অর্থাৎ আপনি কম্পিউটারে তথ্য দেওয়ার জন্য যেগুলা ডিভাইস আপনি ব্যবহার করবেন ওগুলা হচ্ছে কি ইনপুট পেরিফেরাল। আউটপুট পেরিফেরাল কি? অর্থাৎ কম্পিউটার হতে ডাটা আউটপুটের জন্য পাঠানো হয় সেটা। ঠিক আছে। তো এখন কেউ কি বলতে পারবেন সফট কপি কি আর হার্ড কপি কি? সফট কপি আর হার্ড কপি। জি। সফট কপি বলতে হচ্ছে আমি একটা কোনো একটা ডকুমেন্ট লিখলাম, সেটা হচ্ছে কম্পিউটারে আছে, ওটা হচ্ছে সফট কপি। আর যখন আমি ওইটা যখন প্রিন্ট করে বার করে দিলাম তখন সেটা হার্ড হার্ড কপি। কপি। জি। তো এই যে কোশ্চেনগুলা মানে আসতে পারে। ঠিক আছে। সফট কপি কি, হার্ড কপি কি, এগুলা একটু আপনারা খেয়াল রাখবেন। যারা জানেন না একটু নেট সার্চ দিয়ে দেখে নেবেন।
তো মানে এই যে আমি যেই ডকুমেন্টটা হচ্ছে গিয়ে আপনাদের পড়াচ্ছি যে পিডিএফ, এটা হচ্ছে সফট কপি, ঠিক আছে? এটাই যদি আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট করতাম, কাগজে প্রিন্ট হতো, সেটা হচ্ছে হার্ড কপি হতো, ঠিক আছে? এটা তো মোটামুটি আমাদের সবারই জানার কথা। তারপর এখানে দেখেন এলসিডি, এলসিডির ফুল ফর্ম কি এটাও আমাদের জানতে হবে, জেনে রাখা ভালো। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো আউটপুট তো আমরা জানি যেগুলো হচ্ছে গিয়ে আমরা কম্পিউটার হতে আউটপুট জন্য, যেমন প্রিন্ট, আপনার হচ্ছে গিয়ে মনিটর, প্রিন্টার, মডেম, আদার্স যেগুলা ডিভাইস আছে এগুলো। তারপর স্টোরেজ পেরিফেরাল, স্টোরেজ পেরিফেরাল কি? এটা আপনার স্টোরেজ মানেই হচ্ছে আপনি কোনো কিছু একটা জায়গায় সেভ রাখতে পারবেন, ঠিক আছে? তো এর উদাহরণ, মানে এর সংজ্ঞা দিবেন এবং উদাহরণ। র্যাম, রম, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ। আচ্ছা, র্যাম, রম এখানে দিছে আমার কিছু ডিভাইস আছে যেগুলো আমি এক্সটার্নালি র্যাম, রম আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো যেমন কিছু গেমিং ল্যাপটপ বলেন, যেগুলা হচ্ছে গিয়ে মানে যেমন পেন ড্রাইভ আমরা ব্যবহার করি না, ওই রকম হচ্ছে গিয়ে র্যাম, রম আপনি হচ্ছে গিয়ে ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ে মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের বিভিন্ন শ্রেণী বিভাগ, অর্থাৎ প্রিন্টার কাকে বলে, প্রিন্টারের শ্রেণী বিভাগ, এবং শ্রেণী বিভাগের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, ওইগুলা হচ্ছে আমাদের জানতে হবে। জানতে হবে বলতে মুখস্থ করতে হবে। তো প্রিন্টার কাকে বলে এটা তো আসলে আমরা মোটামুটি সবাই জানি। বইয়ের ভাষায় কি আছে সেটা দেখে নেবেন, এবং প্রিন্টারের যে শ্রেণী বিভাগ আছে কষ্ট করে হলেও এটা পড়ে ফেলতে হবে। মানে এটা হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ভাগ করছে। যেমন প্রিন্ট টেকনিক অনুসারে প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা যায়, তারপর সিকোয়েন্স অনুসারে কয় ভাগে ভাগ করা যায়, কোয়ালিটি অনুসারে কয়টা ভাগে ভাগ করা যায়, এরকম আমাদের পড়তে হবে, ঠিক আছে? এই দুইটা ইম্পর্টেন্ট, কিন্তু ক্যাটাগরি আমার সবই পড়তে হবে। মানে এখানে আপনি কমাতে পারবেন কিভাবে? দেখা গেল যে আপনি হচ্ছে গিয়ে সিকোয়েন্স অনুসারে দুইটা ভাগে ভাগ করলেন, এটা দুইটা ভাগই আমার লিখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে কোয়ালিটি অনুসারে কয়টা ভাবে ভাগ করা যায়, তিনটা লিখতে হবে। সাপোজ কথার কথা এটা আপনার মনে নাই যে ইন্টারফেস অনুসারে কয়টা ভাগ করা যায়, এটা বাদ দিলেন, এটা সমস্যা নেই। পরেরটা এই যে মেকানিজম অনুসারে কয়টা ভাবে ভাগ করা যায়, এটা এগুলো এরকম ভাবে করতে হয়, ঠিক আছে? তারপরে এই যে ইমপ্যাক্ট প্রিন্টার, নন ইমপ্যাক্ট প্রিন্টার কি, এগুলা করতে হবে। সিরিয়াল প্রিন্টার বা ক্যারেক্টার প্রিন্টার কি, এগুলো আমাদের জানতে হয়। তো কোনটা কি প্রিন্টার মানে অন্তত জানার জন্য একবার হলেও আপনারা রিডিং পড়বেন। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে, সেটা আমরা দাগায় দিব, কিন্তু জানার জন্য এগুলো আপনারা পড়বেন, ঠিক আছে? যেমন ইঙ্কজেট প্রিন্টার, এটা মোটামুটি আমরা যারা প্রিন্টার চিনি তারা এটা নাম শোনার কথা। লেজার প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আচ্ছা, তো লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এটা দেখেন এখানে হচ্ছে কিভাবে কাজ করে এটা বলা আছে। তারপর প্রিন্টিং স্পিড, অর্থাৎ প্রতি মিনিটে কয় পেজ করে প্রিন্ট করে, এটা মুখস্থ করতে হয়। অর্থাৎ এই বক্সে যা আছে এটা একটু কষ্ট করে হলেও মুখস্থ করবেন, ঠিক আছে? তো কোনটার খরচ বেশি, খরচ কম, এটা। আচ্ছা,
স্ক্যানার একটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, কেউ কি বলতে পারবেন? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস। স্ক্যানার দিয়ে তো সরি, ইনপুট ডিভাইস। শুধু ইনপুট ডিভাইস হবে, আউটপুট ডিভাইস তো না স্ক্যানার। আচ্ছা, আমরা কম্পিউটার ফান্ডামেন্টালে ওএমআর, ওসিআর, ডিজিটালাইজার, লাইট পেন, স্পিচ রিকগনাইজার এগুলা পড়ছি না? মনে আছে কারো? জি অপটিক্যাল মার্ক জি রিডার। পড়ছিলাম। জি জি, এগুলা এই একই। ওই জায়গা থেকে যদি পড়েন, এখান থেকে পড়ার আসলে কিছু নাই। ওএমআর কি কাজ করে, ওসিআর কি কাজ করে, ডিজিটালাইজার মূলত হচ্ছে আপনার এই কাজ করে যে আহ, এই যে গ্রাফিক্স ডিজাইনের যারা কাজ করে, অর্থাৎ ছবি আঁকানো, সেক্ষেত্রে ওই একটা প্যাড মতো থাকে, ওইখানে হচ্ছে কলমের মতো একটা জিনিস থাকে, ওইটা আপনি ওখানে যা আঁকাবেন কম্পিউটারে সরাসরি মানে ওইটা দেখতে পারবেন। দেখা গেল যে আপনি অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে মাঝে করোনার মধ্যে এই যে ডিজিটালাইজার জনপ্রিয় হয়েছিল। আর লাইট পেন যেটা, এটাও জানতে হয়। লাইট পেন হচ্ছে গিয়ে ওসিআর মানে ওই যে আপনার সিআরটি যে মনিটর, এগুলা যে যুগ ছিল ওই সময় আর কি মেইনলি কাজ করতো। এটাও আপনার হচ্ছে গিয়ে ওই লেখালেখির কাজে, অর্থাৎ আপনি একটা জায়গায় লিখলেন, এটা কম্পিউটারে সরাসরি দেখতে পারবেন এরকম আর কি। এখানে আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। ডিজিটালাইজার এখানে আছে। লাইট পেন, তারপর স্পেস রিকগনিশন, অর্থাৎ আপনি একটা কথা বললেন বা শব্দ শুনে, যেমন আমরা হচ্ছে দেখি যে আমার বর্তমান ফোনে বলেন বা ল্যাপটপে বলেন, আপনি হচ্ছে কথা বললেন, সেটা অটোমেটিক হচ্ছে গিয়ে টাইপ হয়ে যায়, তাই না? অর্থাৎ কষ্ট করে আপনার টাইপ করা লাগে না। তো পেরিফেরাল কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের পড়তে হবে। তো আপনাদের যা যা পড়তে হবে এটা মানে এরকম না যে এই যে কয়েকটি পেরিফেরালের উদাহরণ দাও, এটা কি এই কোশ্চেন কি দাগানোর দরকার আছে, বা 4টা পেরিফেরালের নাম বলো। তো এই ক্ষেত্রে আমরা যে শুরুতে যে আলোচনা করলাম ওইখান থেকে যদি আমি ভালো করে পড়ি, তাহলে পরে এই কোশ্চেন তো আমার ইজিলি পারা যায়। আসলে এই ইজি কোশ্চেনগুলো কিন্তু দাগাই নেই, এমন না যে এগুলা ইম্পর্টেন্ট না, এটা আসলে দাগানোর দরকার নাই, এটা আমরা কম বেশি সবাই পারি। তো আমরা চেষ্টা করব আমাদের অনুশীলনীতে যে কয়টা কোশ্চেন আছে আমরা ম্যাক্সিমাম সব পড়ে ফেলতে, এবং যাদের সময় কম বা পড়া মনে থাকে না, এই টাইপের যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে দাগানো কোশ্চেনগুলো মাস্ট করতে হবে, ঠিক আছে? এমন না যে যে কোশ্চেনগুলো দাগানো হয় না এগুলো মানে একেবারে ইম্পর্টেন্টই না বা আসে না, এরকম না। তো এই যে এখানে ওই যে ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ দেয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা পড়ে ফেলবেন। ওই যে যেগুলো ক্যাটাগরি বললাম, প্রিন্টারের বিভিন্ন ক্যাটাগরি, তো ওই ক্যাটাগরির মধ্যে সব তো পড়লে তো আর হয় না, পারবেন না বা কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনগুলা যেগুলো প্রিন্টারের শ্রেণী বিভাগের মধ্যে আমরা ছিল, এগুলো হচ্ছে মাস্ট করে ফেলতে হবে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর ছোট যে কোশ্চেনগুলা, লাইন প্রিন্টার প্রতি মিনিটে কয় লাইন প্রিন্ট করতে পারে, এগুলা একটু দেখে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা কম্পিউটার ফান্ডামেন্টালে যে জিনিসগুলো পড়ছিলাম, এখানেও দেখতেছি একই জিনিস, যেমন সাটা পাটা, এগুলো তো আমরা ওই আগের সাবজেক্টে পড়ছি না, এগুলোর ফুল ফর্ম মনে আছে কারো? জি স্যার, পড়েছিলাম। তাহলে ওইখানে পড়লে এখানে তো পড়ার দরকার হয় না, তারপরেও এখানে আছে পড়ে ফেলবেন। লেজারের ফুল ফর্ম কি সেটা দেখবেন বানান সহকারে, 1 মার্কের কোশ্চেনে আসে মাঝে মাঝে। ডিজিটালাইজার কি, যেটা বললাম এত সময়। আচ্ছা, ব্যবহার, স্ক্যানার, লাইট পেন, এগুলো সব পড়ে ফেলবেন। এবং দেখেন এখানে পূর্ণ নাম যেগুলো, পূর্ণ নাম এগুলো হচ্ছে গিয়ে পড়ে ফেলতে হয়।
তারপরে এই যে আমরা যেটা ওএমআর, ওসিআর, তারপরে এমআইসিআর যেগুলা আছে এগুলা কি কাজ করে বা কিভাবে কাজ করে এগুলা রিডিং পড়ার মতো পড়ে ফেলবেন, তাহলে যে কোশ্চেন দিক না কেন আমরা সেগুলোর অ্যান্সার করে আসতে পারবো। থিওরিটা এই অধ্যায়ে আর কি বেশি, অধ্যায় বলতে সাবজেক্টেই বেশি। তারপরে হচ্ছে প্রিন্টারের যে শ্রেণী বিভাগের কথা বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পড়ে ফেলবেন, মুখ কষ্ট করে হলেও মুখস্থ করে ফেলবেন। আর চেষ্টা করবেন যে কোশ্চেনগুলো, এই যে একটা কোশ্চেন 2-3টা মানে অথবাতে 2-3টা কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো মোটামুটি ইম্পর্টেন্ট হয়, এগুলো যদি নাও দাগায় একটু পড়ে ফেলবেন, মানে সেফ জোনে যারা থাকতে চান সেক্ষেত্রে। এগুলো পড়লেই হবে, আগে যেগুলো কোশ্চেন দাগানো আছে এগুলো পড়লে মোটামুটি আশা করা যায় যে ভালো কিছু হবে বা পরীক্ষায় কমন আসবে, লিখে আসতে পারবেন। তো আজকে আমরা এই 2 অধ্যায় পর্যন্তই থাক, আমরা ঈদের পরে অর্থাৎ 7 তারিখে আমাদের আবার ক্লাস থাকবে, পরে 7 তারিখ থেকে আমরা 3য় অধ্যায় আবার শুরু করব। তো আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে স্যার আমাদের যে আপনার যে প্রোগ্রামিং যে ক্লাসগুলো যে কোর্সগুলো আছে, জি জি। ওই সপ্তাহে 2-3 করে ক্লাস নিলে ওইগুলো কি আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ শেষ হবে। যদি এমন হয় যে পরীক্ষার ডেট মোটামুটি আগেই চলে আসছে, তো প্রয়োজন হলে আমরা সপ্তাহে 3টা ক্লাসও নিব দরকার অনুসারে। তবে আগের যে আপনাদের আগের যে ব্যাচগুলো ছিল সেখান থেকে যে অভিজ্ঞতা, সপ্তাহে 2টা ক্লাস আপাতত নিলে পারে, মানে সপ্তাহে 3টা ক্লাস পর্যন্ত হয়তো খুব রেয়ারলি যাওয়া লাগছে বা যাওয়া মানে লাগেই না আমরা তো এরকম অবস্থা। প্রোগ্রামিং সাইডটা আসলে আমরা তো ওইরকম কখনো করিনি, জি জি, সমস্যা নেই। এই যে মানে এই জন্য আমাদের কি আমি যেহেতু কনফিউজ বা একটু টেনশনে পড়ছি। বুঝতে পারছি, মানে এই সাবজেক্টগুলো শুরুর মানে আগেই শেষ করার কারণ হচ্ছে আমাদের স্টুডেন্ট আরো ভর্তি হবে এরকম একটা আমাদের তো তারা যাতে পরবর্তীতে এসে যে জিনিসগুলো বোঝার সেগুলো যাতে মিস না করে, ওই জন্য আমরা পরবর্তীতে শেষ করতে ইজি যে সাবজেক্টগুলো থিওরি বেস। পরীক্ষাটা কি আমাদের মানে এই যে অর্ধবার্ষিক পরীক্ষা বা এই যে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাগুলো, এগুলো কি জুলাই আগস্টের মধ্যে হবে না আরো পিছাবে? আহ, এটা আসলে এক্সাক্ট ডেট ওরা ওইরকম দেয় না, মানে আপনি কারিগরি শিক্ষা বোর্ড এটা এমনি সম্ভাব্য বোঝা যায় না যে প্রতিবার এরকম হয়, এবার এরকম হতে পারে, এরকম আর কি। মানে এমনটা মানে ফিক্সড আমি দেখি নাই যে এই মাসেই হচ্ছে বা এরকম এরকম না। তবে প্রতিষ্ঠান থেকে যেটা বলে ওই রকম, মানে প্রতিষ্ঠান যেহেতু বোর্ডের সাথে কানেক্টেড থাকে, আপনারা পরীক্ষার ডেট সংক্রান্ত কোনো বিষয় জানার জন্য প্রতিষ্ঠান যে নাম্বার দেওয়া আছে ওখানে সরাসরি কন্ট্যাক্ট করবেন। আর বুঝতে আমি পারছি। যদি জানতে পারি বা আমাকে যদি কিছু জানায় অ্যানাউন্সমেন্ট হয়, তাহলে আমি তো ক্লাসে বলেই দিব, এটা সমস্যা নেই। জি স্যার। আচ্ছা না তাহলে আমরা একটু দুর্বল, তো এই জন্য দেখো তো পারবো কি না পারবো নিজে বুঝতেছি না। না, ইনশাল্লাহ ধৈর্য ধরলে সমস্যা এইগুলো তো হবে না। ইনশাল্লাহ পারবো, জি জি জি। তো এই জন্য। সবাই ভালো থাকেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আহ, তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে ঈদের পরে আবার সবার সাথে কথা হচ্ছে। তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর শেখপাড়াতে স্যার ভার্সিটির পাশে আমার বাসা, এদিকে আসলে আসেন। আচ্ছা ঠিক আছে। আর যেতে থাকবে স্যার। খোকসাতে সবার দাওয়াত থাকলো, যদি আসেন আমাকে জানায়েন।
আচ্ছা দেখি ইনশাল্লাহ। খুকসা তো যাই, মাঝে মাঝে যাওয়া পড়ে। ও আচ্ছা, এই বাস স্ট্যান্ডের পাশেই আমার হচ্ছে বাসা, বেশি দূর না। খুকসাতে যে আরমান আছে, জি। যে কোকারিজের দোকান, আপনার এই যে সিনেমা হলের পাশেই। ও আমার আচ্ছা। বিয়ে হয়নি তো, আমি মাঝে মাঝে যাওয়া পড়ে, গেলে নক করবো ইনশাল্লাহ, জি দেখা জি। করে আসবেন।